আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, আজকে আপনারা দেখছেন অনুধ্যান এপিসোড 56। আশা করি আপনারা সবাই ভালো আছেন শ্রী শ্রী ঠাকুরের কৃপায়। এবং এই যে আস্তে আস্তে গরমের ওয়েদারে ওয়েদারটা গরমের দিকে টার্ন নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ইউজুয়ালি এই সময় এতটা টেম্পারেচার থাকতো না। আশা করি এরকম এক্সটেন্সিভ হিটের মধ্যেও আপনারা ভালো আছেন এবং নিজেকে সুস্থ রেখেছেন এবং সুস্থ থাকবেন। তাই আজকে শনিবার সন্ধেবেলায় আবার আমরা এক হয়েছি এই মাস্টার উইদিন বাংলার অনুধ্যানের 56তম পর্বে। আজকের বিষয়টা আমাদের অনেক কাছের, বিষয়টা অনেক চিন্তার এবং বিষয়টা কর্ম সাপেক্ষ। এই বিষয়টা নিয়ে আমরা যদি কিছু ইনিশিয়েটিভ না নিই তাহলে এর ভুক্তভোগী একজন দুজন বা একটা দুটো জাতি হবে না, সমগ্র জাতি মায় সমগ্র বিশ্ব এর জন্য দায়ী হবে এবং এর ভুক্তভোগী হবে। আজকের বিষয় যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বেকারত্ব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেকারত্ব, চাপ ও জলবায়ু পরিবর্তনের যুগে সুস্থভাবে বাঁচার উপায়। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। এবং শুধু তাই না, আজকে আমাদের সাথে ঠিক আগের সপ্তাহের মতোই এক খুবই এমিনেন্ট স্কলার, এমিনেন্ট স্পিকার, একজন মানুষ, আপনাদের খুব প্রিয় মানুষ আমাদের সাথে রয়েছেন, বৈজ্ঞানিক এবং সর্বতোপক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জনন সূত্রে তার একটা পরিচয় আছে, তার ব্যক্তিগত পরিচয়। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র, পূজনীয় ডক্টর মালার্ক চক্রবর্তী, যাকে আমরা পূজনীয় রাহুলদা বলেও সম্বোধন করি। আপনারা সবাই চেনেন তাকে। তিনি আগেও এসেছেন। আজকে আমরা খুব খুশি তিনি তার আগমনে এই এপিসোডে। আজকে শ্রী শ্রী ঠাকুরের এক আদর্শের এক নেতার হিসাবে, শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত হিসাবে এবং দেওঘর এইমসে একজন সায়েন্টিস্ট হিসাবে তার কি মত, কি দর্শন এই ব্যাপারে, তিনি কি কি সলিউশন জানতে পারেন, এই ব্যাপারে আমাদের জানাতে পারেন এবং আমরা কি কি ইনিশিয়াল স্টেপস নিতে পারি, ওয়ার্ল্ড কি এখন এই সব স্টেপ নিচ্ছে ইত্যাদি এরকম ব্যাপার। তাই আপনারা আজকের টপিকটা দেখতে পারেন একটু কমপ্লেক্স। বেকারত্ব, জবলেসনেস, চাপ, স্ট্রেস বা টেনশন
আর জলবায়ু পরিবর্তনের যে যুগে যা হচ্ছে, মানে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট আর ওয়েদার কিন্তু আলাদা জিনিস। ওয়েদার চেঞ্জ হলে মানা যায়, ক্লাইমেট চেঞ্জটা কিন্তু ভীষণ গভীর ব্যাপার। তাই আর সময় নষ্ট না করে আমরা আজকের যিনি স্পিকার তাকে আমি আহ্বান জানাচ্ছি। আর দেখতে থাকুন এবং আরো মানুষের কাছে শেয়ার করে দিন আজকের এপিসোড। আমাদের মাস্টার উইদিন বাংলার পরিবেশনায় অনুধ্যান এপিসোড 56। আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মত জানান কেমন লাগছে আজকের শো। আর প্রত্যেকের কাছে যত গ্রুপ আছে, যত নিজস্ব প্রোফাইল আছে, স্টেটাস আছে, সেখানে এই এপিসোডটা শেয়ার করে দিন। বন্দে পুরুষোত্তম। নমস্কার দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সকলকে আমার আন্তরিক জয় গুরু, শ্রদ্ধা। তা আজকে এতদিন পর আপনার অনুধ্যানের এপিসোডে এসে কেমন লাগছে, যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অনুধ্যানের তো খুব ভালো, এটা একটা প্ল্যাটফর্ম এবং এটা প্রত্যেক শনিবারে আপনারা করছেন। আমি আপনাকে তুমি করে সম্বোধন করছি, ঠিক আছে? বাবা, তুইটাই ভালো। সকলের সামনে ওটা একটুখানি ইয়ে থাক, থাক ব্যাপারটা। এটা তো তোমরা খুব ভালো করো এবং আমি নিজের অভিজ্ঞতা জানাতে এটাই মানে বলতে চাই যে এসব এত ভালো ভালো প্ল্যাটফর্মের জন্য আমি ঠিক উপযুক্ত কোনো স্পিকার হতে পারি না। আমাকে ডাকা হয়েছে, আমি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রত্যেকে কৃতার্থ আছে, কৃতজ্ঞতা জানাই। কিন্তু কতটা জাস্টিস করতে পারবো আজকের এই কঠিন টপিকের সাথে, সেটা নিয়ে আমার এখনো মনে একটা সংশয় আছে। এটা আপনার হিউমিলিটি। তবে আমি আমাদের আলোচনার শেষেই সবাই বুঝতে পারবেন যে এটা কত বড় একটা হাম্বল অ্যাপ্রোচ, বাট রিয়ালিটিটা কি আপনারা কথা শুনেই বুঝতে পারেন। তাই বেশি না করে আমরা ঢুকে যাই আজকের বিষয়টা। দাদাকে আজকে বলবো আজকের এই টপিকটার ব্যাপারে আপনার কি মত। এই আজকের টপিকটা একটু অন্যান্য দিনের থেকে একটু ডিরেক্ট আমি বলবো, আপনার কি মনে হয়? এই টপিকটা যেটা আজকে সিলেক্ট করা হয়েছে এটা খুবই এসেনশিয়াল একটা টপিক এবং এটা আমাদের সাস্টেনেবিলিটি, আমাদের সার্ভাইভিলিটির সাথে জড়িয়ে আছে। এটা অন্যান্য দিন যে টপিকগুলো সিলেক্ট করা হয় তার থেকে কতটা আলাদা সেটা আমাদের ভাবা উচিত নয়, কারণ অন্যান্য দিনে আমরা যেসব আলোচনা করি, যেসব টপিকে, সেইগুলো আমাদের বাঁচা বাড়া, আমাদের বেঁচে থাকাকে নিয়েই কিন্তু ওর চারিপাশেই ওই টপিকগুলো রিভলভ করে। এবং আজকের টপিকটাও যখন ওই জিনিসগুলোকেই, আমাদের সার্ভাইভিলিটি, আমরা বেঁচে থাকবো কিনা, আমরা সুস্থভাবে বেঁচে থাকবো কিনা, এটাকে অ্যাড্রেস করছে। তো আমার মনে হয় somehow it is linked with the other topics which we have discussed earlier also. So ডাইমেনশনটা একটু আলাদা হতে পারে, যেহেতু এটা একটা এখন ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাদের সকলের সামনে। আমরা প্রত্যেকেই দেখছি যে এই যে ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষকে নিয়ে আমি আলোচনা করব, যেহেতু এখন আমরা নিজের কান্ট্রিতে আগে বেশি ফোকাস করবো, কিন্তু এই প্রবলেমটা শুধু ভারতবর্ষেই লিমিটেড নয়। ইউজলেসনেস, জবলেসনেস, স্ট্রেস, ক্লাইমেট চেঞ্জ, এগুলো এখন বিশাল বড় টপিক। ইনফ্যাক্ট পার্লামেন্টে এখন বড় বড় পলিসি মেকাররা বলছে যে আপনারা ভাবুন, সিটিজেনকে বলছে, কমন ইন্ডিয়ান সিটিজেনকে বলছে আপনারাও নিজের মতামত দিন, আমরা এই প্রবলেমটাকে কি করে ট্যাকেল করতে পারি। এই প্রবলেমটা আগে কোনোদিন আসেনি, এটা এখন আসছে। আর আসছে কেন আসছে, প্রবলেমটা কেনই বা অ্যারাইজ, সেটা নিয়ে আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যে। মনে হয় এটা খুবই একটা রেলিভেন্ট টপিক, আর এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আর যে কোনো টপিকের সাথে ঠাকুরের রেলিভেন্স আছে। ঠাকুরের রেলিভেন্স শুধু শিক্ষা, দীক্ষা, বিবাহ আর মাছ মাংস না খাওয়া আর এরোর হাতে না খাওয়া আর সদাচার অবধি লিমিটেড নেই। কিন্তু প্রত্যেকটা জিনিস, একটা এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যেটা আমি ঠাকুরের সাথে রিলেট হতে, আমার প্রত্যেকটা জিনিস রিলেট করা আছে। ইনফ্যাক্ট রিলেটেড আমরা করতে পারি না বিকজ ইট ইজ ডিউ টু আওয়ার লিমিটেশন। আমরা ঠাকুরের কতটা বুঝেছি, এটা আমার লিমিটেশন। আমি বুঝতে পারিনি বলে মনে করি ঠাকুরের ওই ফিল্ডে কোনো কন্ট্রিবিউশনই, কিন্তু এমন কোনো জিনিস নেই যেখানে ঠাকুরের রেলিভেন্স, সব কিছুতে ঠাকুরের। ওই জন্য এই টপিকটাও খুবই রেলিভেন্ট। তাহলে আজকের আপনার কাছে আজকে এই করে আমরা আজকের প্রথম বিষয়টায় চলে আসি।
যে চাকরি না থাকলে আজকাল আপনি যদি দেখেন যে যত রকম পরীক্ষা হচ্ছে বা যাই হচ্ছে, আমি বড় বড় পরীক্ষা ধরি, যদি আইএএস এর পরীক্ষা, ইউপিএসসি বা অন্যান্য যে পিএসসি এক্সামগুলো হয়, তো সেইগুলোতে আমি যদি যাই, আমি যদি টোটাল পপুলেশন মানছি সবাই যদি ভালো পড়াশোনা করে, সবাই যদি যদিও সবাই পড়াশোনা করে না, তাও আমি বলছি যদি সবাই পড়তো, সবাই এফিসিয়েন্টলি পড়তো, তারপরেও সবার চাকরি পাবে এর কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নাই, পসিবলই না। 1000টা সিট আছে, ম্যাক্সিমাম 10,000টা সিট আছে, 10,000টা সিটের মধ্যে 10 লাখ জন কি করে ঢুকবে? সম্ভব না, বেকার থাকবেই। তাহলে এই যে যে লটটা যারা বেকার হয়ে রয়েছে, তারা কি সত্যি ওই চপ মুড়ি বেচবে, যেরকম ভাবে আমাদের শ্রদ্ধেয় চিফ মিনিস্টার বলছিলেন চপ মুড়ি বেচে বাই করে? আমি ওই ওই কাজটাকে ছোট করতে বলছি না, আমি বলছি ওটা তো সবসময় ম্যাচ হবে না। না, আমাকে যদি কবলারের কাজ করতে বলে, আই রেসপেক্ট কবলার্স, বাট আই ক্যান নট ডু দ্যাট। আমার পক্ষে সম্ভব হবে না, অনেকগুলো ফ্যাক্টর চলে আসবে। যারা একটা ওরকম ফ্যামিলি থেকে বিলং করে, অথচ তারা জবলেসনেস, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটা ভুগছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, তাদের নিজের গুরুত্বটা কিভাবে টের পাবে? তাদের তো পার্সোনালিটি লস হয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলেন। সব থেকে আগে এটাকে অ্যাড্রেস করার জন্য আমাকে দেখতে হবে যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে কোথাও না কোথার থেকে আমার নিজস্ব ভাবনা চিন্তার জন্য। মনের মধ্যে আমি কিছু জিনিসকে ভেবে রেখেছি এরকম ভাবে হলে ভালো, এর থেকে একটু ডেভিয়েট করলেই খারাপ। যেখানে আসছে জবের কোশ্চেন, বেকারত্ব, আমি যদি এখন ঠাকুরের কনটেক্সটে যদি বলি, আমরা সকলেই জানি কি ঠাকুর কখনোই অ্যাডভোকেট করেনি যে আমরা কেউ চাকরি করি। ঠাকুরের তো সবসময় আছে আপনাকে অ্যাক্টিভ হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। ঠাকুর তো বলেন যে খালি বসার থেকে ভালো অন্যদের ব্যাঘার খাটা ভালো, কিন্তু খালি যাতে না বসা, তাই তো? তো যে প্রবলেমটা আমাদের সামনে আসছে, যেটা একটা ওভার পপুলেশন থেকে ওটা রিলেটেড আছে, আর 1000টা সিট আছে কিন্তু চেষ্টা করছে 1 লাখ জন বা 10 লাখ জন, তো ডেফিনেটলি বাকি যারা থাকবে না তাদের মধ্যে একটা সেন্স অফ ডেসপারেশন আসবে, ডিপ্রেশন আসবে, সেটার থেকে একটা কি বলবো, মানে ওয়ার্থলেসনেস একটা অ্যাটিটিউড মনের মধ্যে আসবে, মনে করবে নিজেকে যে আমি কোনো কাজের নয়। ওটার থেকে ফার্দার ডিপ্রেশন আসবে, ওটার থেকে ফার্দার স্ট্রেস আসবে। তো মেন্টাল স্টেটকে ওটা আলটিমেটলি অ্যাটাক করে দেবে। একটা মেন্টাল স্টেট যখন ভালো পজিশনে থাকবে না, তখন ওখান থেকে মানুষ যে কোনো রকমের বাজে বাজে কাজ করতে পারে, ভুলভাল কাজ করতে পারে। তো এটাকে কাউন্টার করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে, এবং এটা অ্যাজ এ ডিসাইপল অফ শ্রী শ্রী ঠাকুর এটা আমাদের কর্তব্য যে আমরা জিনিসটাকে লোকজনদের মধ্যে আরো ভালো করে যাতে তুলে ফেলি। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার যে ভ্যালুটা সমাজে, আপনার যে ভ্যালু, আপনার যে মর্ম, আপনার যে ওয়ার্থ, সেটা কিন্তু কখনোই আপনার চাকরি দ্বারা ডিটারমিন হয় না। আপনি কিভাবে বেঁচে আছেন, আপনি কিভাবে বাড়ছেন বা অন্যদেরকে কিভাবে আপনি সাহায্য করছেন তার বাঁচা বাড়াতে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেটাই ডিটারমাইন করে। যত বড় বড় লোকের নাম আমরা আজকের দিনেও মনে করি, বড় বড় মনীষী আছেন, বড় বড় লেখক বা যাই হোক, তাদের চাকরির জন্য আমরা তাদের মনে করি না, তাদের কন্ট্রিবিউশনের জন্য। এবং যেখানে কন্ট্রিবিউশনের ব্যাপারটা আসছে, সেটা কিন্তু চাকরি দিয়েই শুধু একমাত্র রাস্তা নয় যে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। হাজারটা ওয়েজ আছে যেটাকে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। এইভাবে করতে করতে আমাদের মনের মধ্যে একটা পজিটিভিটিও আসতে পারে। আমরা যখন নিজের বাঁচা বাড়ার সাথে সাথে অন্যদের বাঁচা বাড়াতেও আমরা যখন নোয়িংলি বা আননোয়িংলি কন্ট্রিবিউট করতে লাগবো, তখনই কিন্তু আমাদের মধ্যে যে ভাবটা উৎপন্ন হচ্ছিল একটা জবলেসনেসের জন্য বা চাকরি না পাওয়ার জন্য বা কোনো একটা জায়গায় অ্যাডমিশনের কথা বলবো না, কোনো একটা পজিশনে না পৌঁছানোর জন্য যে একটা নেগেটিভিটি মনের মধ্যে আসছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ইরেজ হয়ে যাবে। একটা পজিটিভিটি আমাদের মধ্যে চলে আসবে যখনই আমি নিজের প্লাস অন্যদের বাঁচা বাড়াতেও যখন আমি কন্ট্রিবিউট করা শুরু করি। লাইফ উইল বিকাম মোর মিনিংফুল। আর এটা তখনই হবে যখন আপনি
যত বেশি একটা উচ্চ কোনো আদর্শ, উচ্চ কোনো একটা পার্সোনালিটির সাথে যখন আপনি অ্যালাইন্ড থাকবেন, তাই না? এখন যেমন আমাদের যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের কিছু প্রেসক্রিপশন দেয় এবং আমরা ওটাকে ফলো করি। তো এখন সমাজে যে ধরনের প্রবলেমগুলো উৎপন্ন হচ্ছে, এটাকে আমি মনে করতে পারি এটা এক রকমের ডিজিজ, এটা এক রকমের এপিডেমিকের অবপর্যায়ে চলে এসছে। এবং এটা সারানোর জন্য আমাদের একজন ওরকমই কোনো ডাক্তারের কাছে যেতে হবে যার হিউজ ক্যাপাবিলিটি আছে, প্রচন্ড ক্যাপাসিটি আছে ওই ডাক্তারটা। আর এই যুগে ওরকম ডাক্তার আমার মনে হয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া কেউ হতে পারেন না। উনি আমাদের সাথে আজকেও রয়েছেন, ওনার বলা যে ছড়া আছে, ওনার বলা যে উক্তিগুলো, ওনার লেখা, ওনার যে লিটারেচার, ওটার মাধ্যমে উনি এখনো আমাদের সাথে যুক্ত আছেন। এবং এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমাদেরকে ওনার কাছে এই সব থেকে আগে যেতে হবে। এবং উনি যেভাবে জিনিসগুলোকে দেখতে বলেছেন, আমাদের ভিউ পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে। আমাদের চাকরির প্রতি যে ভিউ পয়েন্ট আছে, সমাজের প্রতি যে ভিউ পয়েন্ট আছে, বা আরো নানা বিষয়ে আমাদের যে ভিউ পয়েন্ট আছে, তাই না, সবকিছু আমরা ডিটারমিন করি, আমরা ইভ্যালুয়েট করি বাই ইন টার্মস অফ মনিটারি, ইন টার্মস অফ মানি। সেই ভিউ পয়েন্টটাকে আমরা যদি চেঞ্জ করতে পারি, ভিউ পয়েন্ট চেঞ্জ করা মানে নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আনা, মানে প্রবৃত্তির কথা অনেক দূরে, নিজের চিন্তা ভাবনাগুলোকে অ্যাডজাস্ট করা। প্রত্যেকটা আলাদা আলাদা স্টেজ আছে। আলটিমেটলি যদি দেখা যায় এই জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আপনাকে নিজের মধ্যে সেলফ অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। সেটা হয়ে গেল একদম আলটিমেট কথা, যেটা বারবার ঠাকুর বলেছেন, নিজেকে অ্যাডজাস্ট করা, নিজের প্রবৃত্তিগুলোকে অ্যাডজাস্ট করা। তো স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে। আর এখানে ঠাকুরের কাছে না এসে কোনো উপায় নেই, এটাই আমি আপাতত বলতে চাই। তাহলে এখান থেকে আমাদের নেক্সট ব্যাপারটা চলে আসে যে এই ব্যাপারটা একটা মোরালের দিক দিয়ে বা মোরালিটির দিক দিয়ে, একটা মাইন্ডসেটের দিক দিয়ে ব্যাপারটা খুবই প্র্যাগম্যাটিক, কিন্তু এর পরেও আমাদের চাপ আর ক্লান্তির শেষ থাকে না। প্রথম কোশ্চেন এটা। দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা আমি ভেবেছিলাম লাস্টে জিজ্ঞেস করবো, কিন্তু এখানে চলে আসছে প্রসঙ্গটা। প্রথম কথাটা আমি বলে দিই যে এরপরেও যারা আপনার ইনিশিয়েট, আপনি বলছেন ইনিশিয়েটেডদের কথা, যারা শ্রী ঠাকুরকে আদর্শ নিয়ে চলছি বা তো এই বেকারত্বে ভুগছে বা বেকারত্ব এই মাইন্ডসেট, এই ইনফেরিয়রিটি বা সুপিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে বা এই খারাপ অভ্যাস, এইসব সমস্ত নিয়ে যদি দেখি, তাহলে তো তার মধ্যে শ্রী ঠাকুরের ইনিশিয়েটরাও চলে আসছেন অনেকে, তাই না? তাহলে আপনি বলছেন বা আমরা বলছি যে ঠাকুর আমার আদর্শকে সামনে রেখে চলা টলা একটা দিকে আমি যেমন এটাকে ঠিক মনে হচ্ছে বা ঠিকই, পাশাপাশি পাশাপাশি কিন্তু এইটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে হাসছি কেন, তা আপনি জানেন কেন হাসছি। পাশাপাশি এটা দেখতে হবে ওর মধ্যে তো আমরাও জড়িয়ে আছি, আমরাও এটার থেকে বাঁচতে পারছি না। তাহলে এখানে অসুবিধা কোথায় হচ্ছে? তাকে তো আমরা আদর্শ বলে মেনেই রেখেছি, তারপরেও মানে আমরা লাভটা সবাই উঠাতে পারছি না কেন? উনি আমাকে এক লাইনে এক সেন্টেন্সে প্রশ্নটা করো, কনসাইজ, তাহলে বলতে সুবিধা হবে। আচ্ছা, এক সেন্টেন্সে বলতে গেলে আপনি ডাক্তারের প্রেসক্রিপশনের কথা বলেছেন। প্রেসক্রিপশন আমি পেয়ে গেছি, সমস্যা সমাধান পাইনি। প্রেসক্রিপশন পেয়ে গেছো, সমস্যা সমাধান হয়নি, তাই তো? প্রেসক্রিপশন পেয়ে গেছি কিন্তু সমাধান হয়নি আর সমাধান পাইনির মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? একটা ডাক্তারের কাছে যখন একটা পেশেন্ট যায়, অনেক রকমের পেশেন্ট যায়। কোনো পেশেন্ট খুব ভালো পেশেন্ট হয়, যে ডাক্তার যা বলে একদম লাইন টু লাইন মিলিয়ে, ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে করে, সে অবশ্যই সমাধান পায় যদি সে সঠিক ডাক্তারের কাছে যায়। আর এক গ্রুপ অফ পেশেন্ট হয় যে নিজেকেই সব জানতা মনে করে, একদম একটা ওষুধের একটা কোর্স আছে, ওই কোর্সটা কমপ্লিট না করে আমি তো ভালো হয়ে গেছি, ছেড়ে দিই। তো ওরকম ধরনের পেশেন্টরা কিন্তু সমাধান তাদের হয় না, পায় না। তো ঠাকুরের কাছে যারা আসে, এরকমই টাইপেরও লোক ঠাকুরের কাছে আসে, যারা খুব ওবিডিয়েন্ট লোকও আসে, এবং যারা তিসমার খান লোক যাদের বলা হয়, ওরকম লোক আছে যারা ভাবে হ্যাঁ ঠিক আছে এইটুকু করলেই হয়ে যাবে। তো তাদের ওরকমই সোকল দীক্ষিত তারা হয়, সোকল ইনিশিয়েটেড তারা হয়, কিন্তু ওদের ওই জিনিসটা ওরা অ্যাচিভ করতে পারে না, যেটা একটা ঠাকুরের ছত্রছায়ায় এসে অ্যাচিভ করা উচিত, যেটা এক্সপেক্টেড, সেটা ওরা করতে পারে না। তাদের কোড অফ কন্ডাক্ট
কোড অফ কন্ডাক্টটা যদি একটু অ্যানালিসিস করে দেখা হয়, তাহলে হয়তো আমরা এই কনক্লুশনেই পৌঁছাবো। বুঝতে পারলাম। তাহলে এবার আমি যদি একটু জেনারেল সেন্সে বলি, আজকে চাপ মানে স্ট্রেস আর মানসিক ক্লান্তির এই ব্যাপারটা আমরা অশান্ত হয়ে উঠেছি অনেকে, বিশেষ করে জেনারেল ইউথ পার্সপেক্টিভে এমন একটা স্টেজ দিয়ে যাচ্ছে এত কম এজে যে এটা আগে কোনোদিন দেখা যায়নি, কিন্তু সুবিধা কিন্তু এখন বেড়েছে অনেক। এটা কেন, এটা কিভাবে এটাকে আমরা শান্তির ব্যাপারটা উইদাউট মেডিকেশন আমি কি করে টেকসই করতে পারি? সুবিধার ব্যাপারটা বেড়েছে আমাদের কাছে, সুবিধা ইন দ্য সেন্স আমাদের কাছে রিসোর্স অনেক বেড়ে গেছে, রিসোর্স টু অ্যাচিভ ইনফরমেশন, রিসোর্স টু গো টু দ্য ইনফরমেশন, এই ধরনের সুবিধাগুলো নো ডাউট আমাদের মধ্যে বেড়ে গেছে। কিন্তু মনের মধ্যে যে বিভিন্ন ফ্যাকাল্টিস গুলো আছে সেটাকে কন্ট্রোল করার বা সেটাকে একটা জায়গায় নিয়ে আসার যে সেটা তো আজ থেকে 500 বছর আগে যা ছিল সেটা এখনো তাই আছে। তাই সুবিধা বাড়ার সাথে সাথে আমরা দেখছি আমাদের এই প্রবলেমগুলো ওই জন্য বাড়ছে বিকজ আমরা কোথাও না কোথাও নিজের মনটাকে কন্ট্রোল করতে পারছি না। আমরা কম্পিটিশন ইজ গুড, হেলদি কম্পিটিশন ইজ গুড, কিন্তু আমরা যে পর্যায়ে কম্পিটিশনটাকে নিয়ে গেছি ওটা একটা টক্সিক কম্পিটিশন হয়ে যাচ্ছে, এলিমিনেট করতে হবে। ঠাকুরের তো এরকম কোথাও বলা ছিল না যে এমন কম্পিটিশন হবে যে এলিমিনেট হয়ে যেতে হবে একজনকে আর একজনকে যেতে হবে। ঠাকুর তো বলতেন এমন করে তোমরা পড়াশোনা করো যেন দুজনেই সব থেকে ভালো হোক। ঠাকুরের এরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমরা তো সেটা এখন চলতি জগতে ওরকম দেখতে পারি না। আমি শুধু থাকবো আর কেউ থাকবে না, এই যে টক্সিক কম্পিটিশন, এই যে আমি মানে নিজেকে মানে সেটা যদি আরেকটু আমি গভীরে যাই তাহলে দেখা যাবে যে আমি শুধু নিজের প্রতিষ্ঠা বা নিজের সার্ভাইভেবিলিটিকে নিয়ে ভাবছি, আমি সকলকে নিয়ে ভাবছি না। এখানে স্বার্থপরতা আছে, শুধু আমি এনজয় করব, শুধু আমি থাকবো, আমার বাড়ি, আমার পজিশন, আমার গন্ডি, ব্যাস এইটুকু অব্দি লিমিটেড আছে। এখানে আমি ব্যাপারটা বলতে চাইছি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভে, যে এই জিনিসটা কি প্র্যাকটিক্যাল না? যে কম্পিটিশন তো আসারই কথা। আমার একটা কোম্পানিতে যদি আমার ঢুকতে গেলে 3টে সিট আছে আর আমাকে যদি ঢুকতে হয় কোম্পানিতে চাকরির জন্য, তাহলে আমার তো অবশ্যই 3টে সিট মধ্যে আমার কম্পিটিশন হবে, 10 জনের মধ্যে কম্পিটিশন হবে। কম্পিটিশন তো চলেই আসছে। আপনি কি এই ব্যাপারটা? কম্পিটিশন তো সবসময় ছিল। আমি যদি বলি একটা যখন রিপ্রোডাকশনের সময় যখন মিলিয়নস এন্ড মিলিয়নস অফ স্পার্ম যাচ্ছে একই দিকে একটা ওভামকে ফিউজ করার জন্য, সেখানেও তো কম্পিটিশন আছে। আমরা যে আজকে এসছি, আমরা যে 2025-এ এখানে বসে যে কথা বলছি, এই যে ইভলিউশন হয়েছে সিঙ্গেল সেল থেকে মাল্টি সেল অর্গানিজম, যে এত, সেখানে কি কম্পিটিশন নেই? কম্পিটিশন তো সবসময় থাকবে। যে যোগ্য থাকবে, যে এফিশিয়েন্ট থাকবে, যে যার মধ্যে ক্ষিপ্রতা বেশি থাকবে, যার মধ্যে স্ফূর্তি বেশি থাকবে, এফিশিয়েন্সি যার মধ্যে বেশি, সে তো সবসময় আগে যাবেই, তাতে তো কোনো ক্ষতি নেই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটা তো ডারউইন বলেই গেছেন, এটা তো আছেই। কিন্তু তার মানে এটা নয় যে যারা হয়তো ফিট থেকে একটুখানি কম তারা এলিমিনেট হয়ে যাবে, তাদের জন্য কিছু আছে। ওই জন্য তো ঠাকুর বারবার যে বলছেন যে যার যেমন, যে যেমন তার মতন করে শিক্ষা, তার বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা, তাই না? এই ব্যাপারে আপনি বলছেন আপনি যে শ্রী ঠাকুরকে গ্রহণ করে যে চলার কথা বললেন, এবং আপনি যে বললেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বিষয়টাকে আপনি তুলে ধরলেন, যে পুরো ব্যাপারটা এটা আগেই ছিল। তা এখানে আমরা দেখতে পারি স্পিরিচুয়ালিটি বা এই ধরনের শ্রী ঠাকুরের প্রেসক্রিপশন এর সাথে লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস, তারপরে খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া ইত্যাদি ব্যাপারের সাথে খুব লিঙ্ক আছে। এই ব্যাপারটা কতটা সত্যি, এটা আপনার কাছ থেকে ডাইরেক্টলি জানতে চাই। এটা তো খুব জটিল প্রশ্ন এবং এখনো এটাতে রিসার্চ চলছে। আর কিছু কিছু আর্টিকেল আমরা পাইও, যদি কেউ ইন্টারনেটে একটুখানি সার্চ করে দেখে তাহলে এরকম অনেক কিছু আর্টিকেল পেয়ে যাবে যেখানে এরকম ইঙ্গিত দেয়া আছে যে আপনি কি খাচ্ছেন সেটা আপনার শরীরে বা আপনার মনে কিভাবে প্রভাব পড়বে সেটা কিন্তু ডিটারমাইন করা আপনার খাদ্যকে। যেমন কয়েকদিন আগে একটা
খুব বিখ্যাত একটা জার্নাল আছে, সেখানে একটা বেরিয়েছিল আর্টিকেল, যেখানে বলছে যে আপনি যে খাচ্ছেন খাবার সেটা আপনার গাটের মাইক্রোফোনাকে খুব বেশি এফেক্ট করে। এবং আপনি যদি একটু ডিস্টার্ব করলাম, আপনি সবার জন্য যদি একটু মাইক্রোফোনা যে ব্যাপারটা, এটা যদি একটু আপনি এক্সপ্লেইন করে দেন। মাইক্রোফোনা বলতে আমরা যে বেঁচে আছি, আমাদের শরীরের মধ্যে যে অ্যালিমেন্টারি ক্যানাল আছে, খাদ্যনালী, সেটা মধ্যে অনেক ছোট ছোট অনেক ব্যাকটেরিয়া কলোনাইজ করে আছে, যেগুলো আমাদের জন্য ইউজফুল। আমরা ব্যাকটেরিয়া যে সবসময় আমাদের জন্য হার্মফুল তা নয়, অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের অ্যালিমেন্টারি ক্যানালে আছে, আমাদের ওরাল মাইক্রোবায়োটা বলুন, আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় সেই ব্যাকটেরিয়াগুলো ডেফিনেটলি আমাদের ইউজফুল আছে, সেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খুব হেল্প করে। যেমন কিছু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া হয়, ঠিক আছে, সেইগুলো আমাদের ডাইজেশন, আমাদের নর্মাল অ্যালিমেন্টারি ক্যানালটাকে ভালো পজিশনে, ভালো অবস্থায় রাখার জন্য অনেক বড় তাদের অবদান আছে। এটাকে এই পুরো গোষ্ঠীটাকে আমরা মাইক্রোফোনা বলছি। তো বলছে যে আপনি কিরকম ডায়েট খাচ্ছেন সেটা কিন্তু ডিটারমিন করবে যে আপনার শরীরে মাইক্রোফোনার হেলথটা কেমন হবে, সেটা ভালো হবে কি খারাপ হবে। এবং আপনি যখন সাইকিয়াট্রিতে চলে যাবেন, জার্নাল অফ সাইকিয়াট্রি একটা খুব বিখ্যাত জার্নাল আছে, আমি আপনাকে কখনো দেখাতে পারি, সেখানে বলছে যে একটা মেন্টাল হেলথ, একটা মানুষের ডিপ্রেশন হবে কি হবে না, একটা মানুষের সিজোফ্রেনিয়া হবে কি হবে না, বা তার মধ্যে অবসেসিভ কম্পালশন ডিজিজ হবে কি হবে না, ওসিডি যেটাকে বলে, সেইগুলো নির্ধারণ করে আপনার শরীরে আপনার অ্যালিমেন্টারি ক্যানালের মাইক্রোবায়োটাটা কিরকম, মাইক্রোফোনাটা কিরকম। তার মানে কি দেখাচ্ছে, আপনার ডায়েটটা কিন্তু আলটিমেটলি আপনার মেন্টাল হেলথটাকে গভর্ন করছে। কিন্তু এখনো আমরা এই পর্যায়ে পৌঁছে, ঠাকুর যেমন আলাদা আলাদা করে ডিলিনিয়েট করে গেছেন যে দুধ, ফল, দই জাতীয় জিনিস খেলে পরে আমাদের জন্য ভালো, এখনো সায়েন্স ওই পর্যায়ে পৌঁছায়নি যে এক একটা করে ডিলিনিয়েট করে দিই যে এই ফুড আইটেমটা খেলে আপনার মুড এরকম হবে, এই ফুড আইটেমটা খেলে আপনার মেন্টাল হেলথ এরকম হবে। এখনো অতটা অ্যাডভান্স হতে পারেনি, বা রিসার্চ হয়তো কেউ ওই অ্যাঙ্গেলে করছে না, কিন্তু এইটুকু এস্টাবলিশ হয়ে গেছে যে whatever you eat, that definitely affects your microfauna or microbiota, and the microbiota in return governs your mental health. তো আমি বলতে পারি the food is ultimately governing our mental health, আর এটা কিন্তু established fact, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। একদম ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডায়েট ইজ ভেরি, কিন্তু আমি এটাকে এরকম ভাবেও ভাবি, আমার কাছে হয়তো ওয়ার্ডস নেই এক্সপ্রেস করার, কিন্তু আমি তবুও চেষ্টা করছি। সবকিছুই তো কেমিস্ট্রি হচ্ছে আলটিমেটলি, আমি যদি দেখি সবই তো কার্বন, কেমিস্ট্রি, অ্যাটমিক লেভেলে যদি আমি চলে যাই সবকিছু কেমিস্ট্রি। ফুড ইটসেলফ ইজ এ কেমিস্ট্রি, একটা কেমিক্যাল যদি আমি বলতে পারি, একটা খুব কমপ্লেক্স কেমিক্যাল, অর্গানিক কেমিস্ট্রি। সেটাকে আমরা খেলাম, সেখানে আমাদের স্টমাকে গেল, তারপর ইন্টেস্টাইনে ওখানে বিভিন্ন রকমের এনজাইম আছে, সেইগুলো দিয়ে ওটা ডাইজেশন হলো। এনজাইমটা এক রকমের কেমিস্ট্রি, ওখানে মলিকুলার রিয়াকশন চললো, এবার সেটার থেকে বিভিন্ন রকমের এনার্জি উৎপন্ন হলো, সেই এনার্জিগুলো বডি অ্যাবজর্ব করলো, তো ওটার একটা এফেক্ট ব্রেনের ওপর হবে না? অত্যন্ত বেশি এফেক্ট হবে ওটা, ডেফিনেট হতে বাধ্য। মুড হতে পারে, সাইকোলজি হতে পারে, কত কিছু হতে পারে। এত সূক্ষ্ম আমাদের ব্রেনটা এত সূক্ষ্ম যে অনেক কিছু চেতনা, অনেক কিছু মানে সংকেত সে গ্রহণ করতে পারে। তো আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা দিয়েও ব্রেন এফেক্টেড হয়ে যায়। ওই জন্য আমাদের শাস্ত্রে লেখা আছে, বলা আছে, হিন্দিতে একটা কাহাবাত আছে, জैसा होगा अन्न वैसा होगा मन, মানে অন্যর কোয়ালিটি যেমন হবে মনোভাবও ওরকম। এটা মানে আমাদের ভারতবর্ষে মনীষীরা এগুলো আগে নিজের প্র্যাকটিস করে অনুভূতি হয়ে গেছিল, ফিল করে নিয়েছিলেন, তাই তো ওরা অনেক আগেই বলে দিয়েছিলেন যে খাদ্য এরকম হওয়া উচিত, সাত্বিক খাদ্য এই খাদ্য, তামসিক খাদ্য, আগেই ডিলিমিনেশনটা হয়ে গেছে আমাদের ভারতবর্ষে। কিন্তু সায়েন্স এখনো পৌঁছাচ্ছে আস্তে আস্তে। এবার তামসিক খাদ্য যেটাকে আমরা সোকল বলি, সেটার সাথে মেন্টাল হেলথ কি করে জড়িয়ে আছে, রিসার্চ করা উচিত এটার উপরে।
আমাদের এইমসে আমি রোজ দিন সকাল 10টার থেকে নিয়ে দুপুর 1টা অবধি আমি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে বসে থাকি, এবং আমার একটা প্রজেক্ট চলছে যেখানে আমি লোকেদের মেন্টাল হেলথটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করছি। রোজ দিন ওপিডিতে কম করে 30 থেকে 35 শনিবার দিন 2টো অবধি আসে, আর যেদিন 4টে অবধি ওপিডি থাকে সেদিন তো 60-65 ক্রস করে যাচ্ছে রোজ দিন। তার মানে ভাবুন রোজ দিন এতগুলো পেশেন্ট আসছে যারা এইমস এর মতন, দেওঘরের মতন একটা ছোট জায়গা। তার মানে এটা একটা রিফ্লেকশন যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস সোসাইটিতে, কি মেন্টাল হেলথ নিয়ে কি চলছে, এটা একটা কারেন্ট স্ট্যাটাস। আমি ওখান থেকেই তো দেখতে পাচ্ছি যে লোকেরা আক্রান্ত আছে। এবার আমি যদি একটা রিসার্চ এরকম আরম্ভ করতে পারি, যেটা আমার মনের মধ্যে ইচ্ছা আছে, জানি না পারমিশন পাবো কিনা, অবজারভেশনাল স্টাডি, যারা আসছে সাইকিয়াট্রি ওপিডিতে তাদেরকে যদি আমি কোনো রকমে জানতে পেরে যাই তাদের খাদ্যটা কি, ফুড প্র্যাকটিসেস কি, ডিটেলসে যদি জানা যেতে পারে, তাহলে এটার থেকে একটা অনেক বড় ডেটা বেরিয়ে আসবে, অনেক বড় ডেটা বেরিয়ে আসবে। আর এই ডেটা একটা অনেক বড় পরিণাম হতে পারে। কিন্তু জানি না এটা এথিক্যাল কনসিডারেশনের এটাকে করবে কিনা, বা যে কোনো ইউনিভার্সিটি হোক বা যে কোনো হসপিটাল হোক, কোনো রিসার্চ করার আগে ওটাকে একটা এথিক্যাল কমিটি থেকে পাস করাতে হয়, যেখানে অনেক বিজ্ঞান সায়েন্টিস্ট ডাক্তার বসে থাকে। তো তাদের চিন্তা ভাবনা আর আমরা ঠাকুরের লাইনের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আকাশ পাতালের তফাৎ আছে। আমরা যেভাবে জিনিসগুলোকে দেখি তারা কিন্তু দেখে না, ওই জন্য ইট ইজ বাউন্ড টু গেট ক্যান্সেলড ডিউরিং দ্য এথিক্যাল মিটিং। কিন্তু এরকম যদি কেউ রিসার্চ করে অনেক ডেটা বেরিয়ে চলে আসে। আর এইগুলো সব অবজারভেশনাল স্টাডি, এগুলো করাই উচিত। হয়তো আজ থেকে 10 বছর 15 বছর পর পলিসি মেকিং এ এগুলো অনেক বড় রোল করতে পারে, কারণ এই ইন্ডিয়ার প্রোগ্রেস এগুলোর সাথেও তো রিলেটেড আছে। মেন্টাল হেলথ যদি আজকে প্রত্যেকটা সিটিজেনের মেন্টাল হেলথ ব্যাড হয়ে যায় ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি কিভাবে প্রোগ্রেস করবে? তখনও করতে পারবেন। তখন নীতি আয়োগে যারা বসে আছেন ওনারা তখন বলবেন যে পলিসি চেঞ্জ আমাদের করতে হবে। তখন হয়তো ওরা ইন্ট্রোস্পেক্ট করে হয়তো কেউ হয়তো এই পয়েন্টে পৌঁছাতেও পারে। লেটস ইভ্যালুয়েট দ্য ডায়েট, লোকেরা কি খাচ্ছে দেখা যাক, কেন এত মেন্টাল হেলথ ইয়ে হবে। আমরা তো যাই না, এগুলো এখন আননোন হয়ে আছে, কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া উচিত আমার মতে। এই হলো ব্যাপার। তা আজকের এই খাওয়া দাওয়া বা ইত্যাদির জন্য যে এই লেভেলের পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ইত্যাদি সমস্যা হচ্ছে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। তা এখানে দেখা যাচ্ছে আমার শরীর ঠিক রাখার জন্য আমাকে এসি চালাতে হচ্ছে, বা এমন এমন খাবার খেতে হচ্ছে, এমন ওষুধ খেতে হচ্ছে যেগুলো বানাতে গেলে যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এসি চালাতে গেলে যে প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তার জন্য আরো প্রকৃতি খারাপ হয়ে যাবে, তার জন্য আরো খাবার তৈরি হবে, একটা ভিশিয়াস সাইকেল হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করে ডিল করব? তার মানে সোজা কথায় বলতে গেলে হ্যাঁ, নিজের স্বাস্থ্য প্রকৃতির ভারসাম্য একসঙ্গে রক্ষা কি সম্ভব? হ্যাঁ, একদম একদম সম্ভব। নিজের স্বাস্থ্য প্রকৃতির ভারসাম্য, ঠাকুর তো বারবার বলছেন, কখনো তো ঠাকুর অ্যাডভোকেট করেননি ওভার এক্সপ্লয়েট করতে ন্যাচারাল রিসোর্স গুলোকে। ফর এক্সাম্পল তুমি এখন বললে এসি করার জন্য আমাদের লাগবে কি? ইলেকট্রিসিটি, পাওয়ার। তো ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে। এখন ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ড্যাম আমি বানাবো। ড্যাম মানে ইট ইজ এ হিউম্যান ইন্টারভেনশন। একটা নর্মাল কোর্সে একটা নদী আসছিল, আমি ওখানে একটা ড্যাম বানিয়ে দিলাম, জলটাকে ওখানে স্টোর করে দিলাম, ওটা দিয়ে আমি টারবাইন ঘোরাবো। প্রথম এট ফার্স্ট গ্লান্স দেখে খুব ভালো মনে হচ্ছে যে বাহ, খুব ভালো, এটা তো এটা কনসেপটিভ কাজ। কিন্তু ওটার যে কি রিপারকাশন হতে পারে সেটা আমরা দেখেছিলাম 2013-এ উত্তরাখণ্ডে কিরকম ফ্লাড এসেছিল। প্রমুখ কারণ এখন অব্দি বলা হয় যে এত বেশি ওখানে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট গুলো করা হয়েছিল, যেটার জন্য নদীর পুরো ইয়েটাকেই চেঞ্জ করে দেওয়া হচ্ছিল। এত ড্যাম ওখানে তৈরি করা হয়েছে, একটা নদীর যে নর্মাল ফ্লো আছে সেটাকে ব্যাহত করে দিচ্ছি। তারপর ওটার যে কি ইকোলজিক্যাল র্যামিফিকেশন হলো সেটা আমরা 2013-তে দেখলাম। তো তারা আমাকে ভেবে দেখতে হবে যে আমার অত ইলেকট্রিসিটি প্রয়োজন কেন? যদি ইলেকট্রিসিটি প্রয়োজনই হয় আমি অন্য কোনো সোর্স খুঁজবো। আমি সোলার এনার্জি, এখন যেমন সোলার এনার্জিটা হচ্ছে খুব এখন চলছে, এটাকে এগুলো কি জেনারেল মাসের
ভাবার কথা নাকি এগুলো পলিসি মেকারদের ভাবার কথা? জেনারেল মাসের ভাবার কথা। পলিসি মেকার কোথা থেকে আসবে? জেনারেল মাস থেকেই তো উঠে আসবে। পলিসি মেকার তো মাস থেকে আসবে না। যদি জেনারেল মাস এই কথাটা ভাবা শুরু করে দেয় তাহলে পলিসি মেকারের জন্য ইজি হয়ে যাবে। যদি প্রত্যেকটা মানুষ এই ভাবনাটা মনে মধ্যে নিয়ে আসে যে সবার পেছনে পুলিশ দেয়া সম্ভব নয়, আমি ভালো সিটিজেন হয়ে থাকার চেষ্টা করব, আমি ল অ্যাবাইডিং সিটিজেন হব, তাহলে পুলিশের পেছনে অত ইনভেস্ট করার সরকারের দরকারই নেই। ওই ইনভেস্টমেন্টটা যে সরকার বাঁচালো সেই টাকাটা অন্য কোথাও দিতে পারে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে দিতে পারে বা অন্য কোথাও দিতে পারে, যেটা আমাদের ফিউচার জেনারেশনের সাস্টেনেবিলিটির জন্য ইউজ করতে পারি আমরা। তো ইট ইজ নট দ্যাট যে সব দায়িত্ব পলিসি মেকারের বা যে চেয়ারে বসে আছে তাই। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া এটা প্রত্যেকের দায়িত্ব যে এটাকে নিজের লেভেলে ভাবা আর এটাকে ওইভাবেই করা যে আমি হাউ ক্যান আই কন্ট্রিবিউট। আমি এই ঘরে বসে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন দিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে যাচ্ছি, কিন্তু এই অক্সিজেনটা তো কোনো এখানে যে এসছে কোনো গাছের প্ল্যান্টেশন থেকেই এসছে, এত গাছ আছে, এত গ্রিনারি আছে, ওটার থেকেই আসছে। তো আমার দায়িত্ব নয় সেটাকে রিপ্লেনিশ করার? এটা প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব, প্রতিটা সিটিজেনকে এটা ভাবতে হবে। আর এখানে কোনো এটা আমরা মোরাল সায়েন্সে পড়েছি, সবাই পড়েছে, এটা এটা এই দায়িত্বটা নিতে হবে, কিন্তু দায়িত্বটা কিভাবে নিতে হবে, কত কত এক্সটেন্ট অবধি নিতে হবে, আর দায়িত্বটার মধ্যে যে নেয়ার মধ্যে যে কন্টিনিউটিটা থাকবে, যে কনসিস্টেন্সিটা থাকবে, সেটা ডিপেন্ড করে আমার ক্যারেক্টারের উপরে, আমার অন্তর্মনের উপরে। সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার অন্তর্মন কেমন, আপনার ইয়েটা কেমন, আপনি অ্যাজ এ পার্সন কেমন, এইগুলোর উপর ডিপেন্ড করছে। তো এই সব জায়গায় আসার পরে আবার ডেফিনেটলি ঠাকুরের জিনিসটা চলেই আসছে। নিজেকে ছোট করে দেশের জন্য ভাবা, দশের জন্য ভাবা, নিজেকে সকলের মধ্যে দেখা, সব প্রবলেমকে নিজের প্রবলেম মনে করে ওটার পেছনে দৌড়ে যাওয়া, এই মনোভাবটা তো সচরাচর হয় না। এত শিক্ষা পাওয়ার পরেও লোকেদের মধ্যে আসে না। আসে কাদের মধ্যে? যারা এক আদর্শে, যারা কনসেন্ট্রিক, যাদের লাইফস্টাইল কনসেন্ট্রিক, যারা একটা উচ্চ আদর্শের সাথে যুক্ত হয়েছে, তাদের মধ্যে এই মনোভাবগুলো আসে। আর এই মনোভাবগুলোই ইনগ্রেডিয়েন্টস যে আপনি এটার ওপর দাঁড়িয়ে আরো ফার্দার কাজ করতে পারেন। তাই আবার এখানে প্রমাণ হয়ে গেল যে এই টপিকটাকে অ্যাড্রেস করার জন্য আপনাকে আলটিমেটলি কোথায় আসতে হবে? ঠাকুরের কথাগুলোতেই আসতে হবে, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। এইগুলো ব্যাপার। আচ্ছা, যদি এই ব্যাপারে এরকম ভাবে বলি যে সারা ওয়ার্ল্ডে তো শ্রী ঠাকুরের নাম পৌঁছায়নি এখনো, বা প্র্যাকটিক্যালি এইভাবে ভাবতে পারি না যে সেটা পৌঁছে যাবেও কালকে পরশুর মধ্যে। তো কারোর যদি ডিফারেন্ট আইডিয়াল থাকে লাইফে, হয়তো কেউ চৈতন্যদেবকে মানেন বা কেউ অন্য কোনো আইডিয়ালকে মানেন, তো তারা কি করবে? তারা কি এই মুহূর্তে করতে পারে? কেউ তো এটা তো একটা রিলিজিয়াস স্ট্যাম্প পড়ে গেছে, তারা কাকে ফলো করবে? যে যার নিজের আইডিয়াল, যদি সেই আইডিয়ালের যে টিচিংটা যদি বিং এন্ড বিকামিং কে সাপোর্ট করে, কোনো অসুবিধা নেই, একদম প্রোগ্রেস করতে পারে। ইউরোপিয়ানরা যে করছে, ওরা তো ঠাকুরের নামই শোনেনি, ওরা কি করছে না, ওরা হিউম্যানিটির নামে করে। আরে ঠাকুর তো আমরা ঠাকুর করছি বিকজ আমাদের কাছে ঠাকুর আছেন। যাদের কাছে ঠাকুর নেই, যারা যায় না, তারাও তো ভালো কাজ করছে, হিউম্যানিটির হিসাবে করছে। ওটার যা ফল বিধি, সেটার যা ফল একই হবে। আমরা ঠাকুরের নাম নিয়ে যা করছি একই হবে, তাই না? আমরা একটুখানি আপার হ্যান্ড, আমাদের মধ্যে আপার হ্যান্ড ওই জন্য আছে কারণ যেহেতু ঠাকুরের সাথে আমরা যুক্ত আছি, আমরা একটু কন্ট্রোল থাকতে পারি, আমাদের যে মেন্টাল ফ্লাকচুয়েশনটা ওটা কম হতে পারে। আমরা সবসময় আদর্শ কেন্দ্রিক হয়ে আদর্শের কথা ভেবে জিনিসটাকে কনসিস্টেন্টলি করতে পারি। বাকি যারা এমনি করছে তারা ভালো করছেন, কিন্তু ওদের হলো একটা ব্রেকলেস গাড়ির মতন বা একটা লাগাম ছাড়া ঘোড়ার মতন, কোথায় গিয়ে সারা ধাক্কা মেরে যাবে, কোথায় গিয়ে কোনো গ্যারান্টি নেই, যতক্ষণ চলছে ভালো চলছে। এই হলো ব্যাপার। একদম দাদা, পরিষ্কার। তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা কিউরেট করেছি আমাদের কমেন্ট এবং আরো অন্যান্য জায়গা থেকে, সে প্রশ্নটা বলছে যে আধ্যাত্মিকতা ডেফিনেশন সবার কাছে এক এক রকম, কিন্তু
আধ্যাত্মিকতা মানেই কি সত্যি জগৎ থেকে সরে যাওয়া? এইটা শুনে ওর জন্য অনেক গার্জিয়ানরা ভয় পায়, হবে ছেলে আধ্যাত্মিক হয়ে যাচ্ছে মানে সন্ন্যাস হয়ে যাবে। শ্রী ঠাকুরের মতে এটার কি আনসার? আরে এটা তো খুব কঠিন কোশ্চেন, কেন আমাকে এসব কঠিন কোশ্চেন দিয়ে? এগুলো আমি এক্সপার্ট নই, এগুলো তো তোমরা এগুলোর অ্যান্সার ভালো দিতে পারো। আমাদের অনেক ভিউয়ার দেখছেন যারা এইসব অ্যান্সার খুব ভালো দিতে পারেন। সজল দা আছেন, আমার শ্রদ্ধেয় শ্রীকুমার দা আছেন, ওনারা এইসব অ্যান্সার ভালো দেবে। ভাই আছে বিভূষণ চক্রবর্তী, ইনফ্যাক্ট তুমি নিজেই এগুলো অ্যান্সার দিতে হবে। কিন্তু আমি এখানে একটা লাইনই বলবো যে ঠাকুরের একটা বলা আছে না যে ট্রু মেটেরিয়াল ডেভেলপমেন্ট, ওই যে একটা আছে না, স্পিরিচুয়ালিটি ইজ ট্রু মেটেরিয়াল ডেভেলপমেন্ট, মনে আছে? আমি ভুলে গেছি ওটা একবার বলো উক্তিটা। ওই তো ট্রু মেটেরিয়াল, ট্রু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে মেটেরিয়াল ট্রু মেটেরিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এখানে ঠাকুরের তো পরিষ্কার হয়ে গেল, যারা মনে করছে যে আধ্যাত্মিকতা মানে সংসার থেকে বেরিয়ে চলে যাওয়া, সব ছেড়ে চলে যাওয়া। কারণ মানে আধ্যাত্মিকতা মানে মেডিটেশন কেউ করছে, কেউ অনুভূতি করছে, কেউ একটা প্র্যাকটিস করছে। আরে যখন একটা হার্ডকোর মলিকুলার বায়োলজিস্ট ল্যাবে কাজ করে, সেও তো একটা সেক্লুডেড প্লেস, একটা শান্তি নিরিবিলিতে গিয়ে একটা ইনস্ট্রুমেন্টের সামনে বা যায় মাইক্রোস্কোপে ঘন্টার ঘন্টা, ওটাও তো একরকম আধ্যাত্মিকতা। এখানে লোকেদের গলত আছে, বুঝার ভুল আছে এখানে। কারণ এমন ভাবে জিনিসটাকে রাঙিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে প্রোপাগান্ডা করে দেওয়া হয়েছে যে নাম ধ্যান করা মানেই হিমালয় পর্বতে গিয়ে করতে হবে, সবকিছু ছেড়ে দিতে হবে, ঠিক আছে, আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে হবে না। এটা প্রোপাগান্ডার ফল। এটা এইভাবে জিনিসটাকে ভুল প্রোপাগান্ডা করা হয়েছে। তো ওনাদেরকে খতিয়ে দেখা উচিত জিনিসগুলোকে। ওরকম কোথাও নেই। আমার মতে তো আইনস্টাইনের মতন বড় আধ্যাত্মিক লোক কেউ ছিল না, ভয়ঙ্কর রিসার্চ করেছেন, বসে বসে বলে দিয়েছেন যে থিওরি অফ রিলেটিভিটি, টাইম স্পেস গ্র্যাভিটেশন, টাইমের একটা নিজস্ব ডাইমেনশন আছে। এটা নিয়ে কয়েকদিন আগে খুব ভালো ডিসকাশন হচ্ছিল মাস্টারবেদিন ইংলিশ চ্যানেলে। টাইম স্পেস এইগুলো কোথায়? ওটা কি ধ্যান নয়? ওটা কি আধ্যাত্মিকতা? বাট নোবডি উইল এগ্রি উইথ মি যে আইনস্টাইন ওয়াজ এ স্পিরিচুয়াল পারসন। স্পিরিচুয়াল লোক না হলে ওরকম করাই যায় না। ওটা কি ধ্যান নয়? ওটা তো একরকমের ধ্যান। আর উনি যখন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেন, পাশে তো ডিজে তো নিশ্চয়ই বাজতো না, বা পাশে তো কোনো পার্টিও হতো না। উনি একটা জায়গায় বসে ধীর স্থির ভাবে মননগুলো করতেন, চিন্তনগুলো করতেন, তাই না? যে কোনো জিনিস কে অ্যাচিভ করতে গেলে চিন্তন মনন করতে না, মনটাকে একাগ্র করতে হয়। সেই জন্য প্রিফার্ড ছিল একটা এমন জায়গায় গিয়ে করা যেখানে একটু নয়েজ পলিউশন কম, লোকজন কম, পাহাড় পর্বত চয়ন করা হয়েছিল, চুজ করা হয়েছিল। তার মানে এটা নয় যে সব ছেড়ে ত্যাগ করে চলে বুদ্ধদেবের জীবনটা দেখলেই তো বোঝা যায়, বা যে কোনো ওরকম মনীষী আছেন। তো এটা প্রোপাগান্ডার ফল, যারা ওরকম মনে করে। স্পিরিচুয়ালিটি ছাড়া কিছু সম্ভব নয়। আমরা যদি জীবনে আগে বাড়তে চাই, আমাদের স্পিরিচুয়ালিটি সাথে যুক্ত হতেই হবে। আর ওই নাম ধ্যান, ঠাকুরের যেভাবে নাম ধ্যান বলা আছে, ওটা তো প্রক্রিয়া একটা, কিন্তু ওটা একটা প্রসেস। কিন্তু প্রসেসটা ওই প্রসেসটা যে ফিনোমিনান গুলোকে জেনারেট করে আমাদের ব্রেনের ভেতরে, সেই জিনিসটাকে জেনারেট করার আরো অন্যান্য ওয়েজও আছে। একটা ইউরোপিয়ান হয়তো অন্য ওয়েতে করছে, কিন্তু ব্রেনে হয়তো ওই জিনিসটাই জেনারেট হচ্ছে, ওটার একটা আলাদা পজিটিভ এফেক্ট হয়, যেটা তার আচার ব্যবহার কর্ম দিয়ে রিফ্লেক্টেড হয়। এটাই আমি বলতে চাই। শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে। ঠাকুর এক জায়গায় বলছিলেন যে এরকম যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান, ইষ্ট প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান। হ্যাঁ, এবার ইষ্ট প্রতিষ্ঠা মানে জায়গা জায়গায় ঠাকুরের মন্দির করছি আর একটা পোস্ট দিয়ে দিলাম আর সারা 5,000 জন খালি জয়গুরু জয়গুরু লিখে যাচ্ছি, ওটা তো ইষ্ট প্রতিষ্ঠা হলো না, তাই না? আজকাল যেটা দেখা যায় আর ইষ্ট প্রতিষ্ঠা বলতে এখন এইটাতেই পরিণত হয়েছে। ইষ্ট প্রতিষ্ঠা মানে আমি বিইং এন্ড বিকামিং কে প্রতিষ্ঠা করছি। ইষ্ট মানে মঙ্গল, আমি বিইং এন্ড বিকামিং কে প্রতিষ্ঠা করছি, আমি বাঁচা বাড়ার প্রতিষ্ঠা করছি,
সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে বাঁচে বাড়ে, সবাই সবার মতন করে একটা শিক্ষা পেয়ে যাতে বাঁচে বাড়ে, ঠাকুর এটাকে ইষ্ট প্রতিষ্ঠা বলছে। আর এটা তো একদিনের কারিকুলাম নয়, তাই না? তো ওই ইষ্ট প্রতিষ্ঠা করার জন্য, ওই ইষ্ট প্রতিষ্ঠা যেটা ঠাকুর ডিজায়ার করেছিলেন, তো ওটা ওইভাবে ইষ্ট প্রতিষ্ঠা করলেই তো সব ডেভেলপমেন্ট ওখান থেকেই ডিজামিনেট হয়ে যাবে, তাই না? একদম একদম পরিষ্কার। এই ব্যাপারটা আমরা যদি ভালো করে যাই, তাহলে আমি বলব আমাদের শেষ প্রশ্নটায় যদি চলে আসি, যে প্রশ্নটা হয়েছে যে শক্তিশালী নীতিগুলো, যেগুলো শ্রী ঠাকুরের দেওয়া নীতিবিধি, যে মেকানিজমস তার দেওয়া, নাম ধ্যান থেকে শুরু করে বাঁচা বাড়ার চলার পদ্ধতি, তার লিডাররা আছেন যারা সেইটা নিয়ে প্রচার করছেন, হ্যাঁ, তা এই যা যা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে শ্রী ঠাকুরের অনুসারী যারা যারা সেই মিশনটার ফোর রানার বা ফ্ল্যাগ বিয়ারার যারা, তারা কি করছেন, এমন কি কি স্টেপ নিচ্ছেন, সেরকম তো আমরা দেখতে কম পাই। তো ওই ব্যাপারে প্রশ্ন আসে আমাদের কাছে যে আপনারা কি অন দ্য ফিল্ড করছেন যাতে মানুষ সেটা লাভ উঠাতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার আগে আমি একটা বলবো ব্যাপার, যে আজকে যে টপিকটা ছিল ওই টপিকটাতে আমরা বেশি কিন্তু কিছু ডিসকাস হলো না, এটা একটা কোশ্চেন অ্যান্সার সেশনের মতন হয়ে গেল। তো এই টপিকটা প্রতি কিন্তু জাস্টিস করতে হবে, তাই না? টপিকটা কিন্তু ডেভিয়েট হয়ে গেল এটা, ঠিক আছে? আপনার রিকোয়েস্টে এটাকে কোশ্চেন অ্যান্সার সেশন করা হয়েছে। আমরা তো চেয়েছিলাম যে আপনার একটা সোলো স্পিচ হোক। না ঠিক আছে, না এটা যাই হোক, এটার প্রতি একটু জাস্টিস আমরা করব। সেটাকে আগে কি কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আরেকবার বলো। এই কোশ্চেনটা হচ্ছে শক্তিশালী নীতিগুলো প্রচলিত না হলে ঠাকুরের অনুসারীরা কি করছেন। হুবহু কমেন্টটা আমরা তুলে দিলাম। হ্যাঁ, শক্তিশালী নীতিগুলো মানে আমার মনে হয় এটার মানে হচ্ছে আপনার যে শ্রী ঠাকুরের দেওয়ার নীতিবিধি, যে প্রসেসগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, বা আমরা অ্যাপ্লিকেশনের জন্য কি এমন স্টেপ নিচ্ছি, এগুলো জানতে চাইছি বলে মনে হয়। শ্রী ঠাকুরের যে কোনো কাজ ইন্ডিভিজুয়াল লেভেলে আরম্ভ হয়, ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শ্রী ঠাকুরের কাজ আরম্ভ হয়, এবং এটা একটা খুব কঠিন কাজ। ইন্ডিভিজুয়াল লেভেলে কাজটা আরম্ভ তো হয়ে গেছে, চেষ্টা চলছে, কিন্তু সেখানে অনেক রকমের বটলনেক আসছে। আমরা অ্যাজ এ পার্সন, আমরা যারা দীক্ষিত, ওরা এটা রিয়েলাইজ করছেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে আগে নিজেকে চেঞ্জ করাটা কতটা এসেনশিয়াল, আর এটাই সব থেকে কঠিন কাজ। তো যদি আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন ঠাকুর চেয়েছেন ওরকম নিজেকে যদি বানাতে পারি, তাহলে অটোমেটিক্যালি প্রবলেমগুলো সলভ হয়ে যায়। শক্তিশালী নীতিগুলো প্রচলিত না হলে ঠাকুরের অনুসারীরা কি করছেন, ঠাকুরের অনুসারীরা বা অনুগামীরা যারা ঠাকুরের আছেন, তারা আমার মনে হয় এটাই চেষ্টা করছেন। এখন নিজের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। কোনো একটা কাজ, যেমন সকালবেলায় ধ্যান করা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল সকালে উঠে ধ্যান করতে হবে। রোজ দিন রাত্রিরে শোয়ার সময় হয়তো কাকে সকালে উঠে ধ্যান করব, যাই হোক না, কিন্তু যেই সকাল হয় আজকে ইচ্ছা করছে না, খুব জোর ঘুম পাচ্ছে, কিন্তু ওখানে আবার দ্বন্দ্বটা স্টার্ট হয়ে যায়। এটা ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে। তো এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এরকম কতগুলো লেভেলে হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো এই দ্বন্দ্বগুলো চলছে, সেটাকেই শ্রী ঠাকুরের অনুগামীরা এখন অ্যাড্রেস করছেন। আর অনেকে হয়তো অ্যাড্রেস কিছুটা করেও নিয়েছেন, কেউ কেউ হয়তো চেষ্টা করছেন। কিন্তু এই ব্যাপারটা এমন যে এটার কোনো মানে একটা লিমিট হয় না, যে ভালোর একটা লিমিট, এটার কোনো লিমিট নেই। এটা যেমন করবে ওরকম রেজাল্ট আসবে। তো এটা একটা, আমি এইটুকু করলাম তো ওর এইটুকু রেজাল্ট আসবে, আমি এতটা করবো তো ওটা এতটা রেজাল্ট আসবে। এটার কোনো মানে স্ট্যান্ডার্ড সেট করা নেই যে আপনাকে মিনিমাম এতটা হতেই হবে। তো অনুগামীরা শ্রী ঠাকুরের এই জিনিসটাকে রিয়েলাইজ করে নিয়েছেন আমার মতে। আর যারা আনডিস্টর্টেড অনুগামী, যারা শ্রী ঠাকুরের আইডিয়ালের যারা আনডিস্টর্টেড অনুগামী, আমি তাদের কথা বলছি। হ্যাঁ, যারা ভিড়ের মধ্যে এসে শুধু ৫,০০০টা ১,০০,০০০টা জয়গুরু জয়গুরু লিখে চলে যায়, তাদের বিষয়ে আমার কিছু বলার, ঠিক আছে? তাদের স্কোপ ডেফিনেটলি আছে,
কিন্তু তারা কোনটাকে চুজ করবেন সেটা তাদের ইচ্ছা, তারা ডিসাইড করবেন সেটা। তারা ভিড়ের চাকচিক্য আর সবের মধ্যে বেশি নিজেকে পছন্দ করেন, তাহলে ওখানেই ওনারা থাকবেন, ওই জয়গুরু অবধি থাকবেন, তো তাদের কিছুই হবে না। আর তারা ঠাকুরের নামও খারাপ করছেন, নিজের সাথে সাথে ঠাকুরের নামও খারাপ করছেন। আর আমরা অ্যাজ এ ঠাকুরের যারা অন্তত আনডিস্টর্টেড ফিলোসফির সাথে যারা জড়িয়ে আছে, এটা আমাদেরও ফেলিয়ার বলে মনে করব, যে আমরা তাদেরকে কম্পেলও করতে পারছি না, তাদেরকে আমরা আউটরিচও করতে পারছি না, তাদেরকে আমরা মোটিভেটও করতে পারছি না। এটা আমাদের নিজস্ব ফল্টের জন্য, নিজস্ব অলস, নিজস্ব ইনএফিসিয়েন্সির জন্য। কোথাও না কোথাও আমাদের ক্ষিপ্ত সুপ্ত মনে কোথাও না কোথাও নিজস্ব কিছু স্বার্থ আছে, হয়তো ওটার বাইরে আমরা বেরোতে পারছি না, আমরা লিমিটেড হয়ে গেছি। তো যেমন ওদের তেমন আমাদের, কিন্তু ঠাকুরের মতে আমাদেরই বেশি আঙুলটা আমাদের নিজের দিকেই ঘোরানো উচিত, আমরাই বেশি দোষী। এদিকে এই প্রসঙ্গটায় তাহলে যদি আমরা আসি, তাহলে আমাকে বলতে হয়, একটা প্রশ্ন বারবার চলে আসে, এই প্রসঙ্গ একটু অন্য জায়গায় কমেন্ট এসেছিল, যে এই ইম্পর্টেন্ট কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে, এগুলো খুব সুন্দরভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এর সঙ্গে দীক্ষার সম্পর্ক কি? মাদারীপুর থেকে জিজ্ঞেস করছেন একজন, যে এর সাথে দীক্ষার সম্পর্ক কি? এর সাথে দীক্ষার সম্পর্ক মানে কি, জলবায়ু পরিবর্তনের সাথে দীক্ষার? হ্যাঁ, বলছে যে এই মানে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করলাম, বেকারত্ব, চাপ, জলবায়ু পরিবর্তনের সাথে যে বাঁচা বাড়ার উপায়, এর সাথে দীক্ষার কি সম্পর্ক? এই যে প্রবলেমগুলো, জলবায়ু পরিবর্তন, বেকারত্ব, চাপ, এইগুলো কিন্তু যদি আমরা আরো ভালো করে ইন্ট্রোস্পেক্ট করি, কেউ যদি একটু অ্যানালিসিস করে, দেখা যাবে কোথাও না কোথাও এগুলো আমাদের নিজস্ব গ্রিড আর নিজস্ব চাহিদার লালসার জন্যই কিন্তু হয়েছে। নেচার আমাদের দিয়েছিল বাউন্টিফুল রিসোর্সেস, আমরা ওটাকে ওভার এক্সপ্লয়েট করে 12টা বাজিয়ে দিই, তাই না? এখন হিমালয় পর্বত খুব ভালো, যেতে ভালো লাগে, ঘুরে যাচ্ছে লোকেরা, ঘুরছে, সিনারি আছে, কিন্তু ওখানে এখন পাহাড় কেটে কেটে টানেল করা, যেই বা পাহাড়ের ওপরে রিসর্ট বানানো, এইগুলো যে ওভার অ্যাম্বিশিয়াস ব্যাপারগুলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো যেমন কোনো ভাবে তো এটা তো কোনো না কোনো ভাবে আমাদের পপুলেশনের সাথে রিলেটেড, অনেক কিছুর সাথে রিলেটেড, কিন্তু কোথাও না কোথাও চাইলে আমরা ওখানে নিজেকে মানে রেগুলেট করতে পারতাম। জিনিসগুলো এখন এত বেশি হয়ে গেছে আমাদের নিজস্ব চাহিদার জন্য, যে দেয়ার ইজ নো মানে কি কামিং ব্যাক, ফেরত আসতে পারছি না। ওই জন্য সব প্রত্যেকটা জিনিস যে একটা শৃঙ্খলায় ছিল, এখন একটা বিশৃঙ্খলায় হয়ে গেছে। তো এখানে দীক্ষার রেলিভেন্সটা এটাই, যে দীক্ষা নিলে পরে আমাদের মধ্যে সেই সেলফ রেগুলেশনের ব্যাপারটা আসে, সেলফ লিমিটিং ব্যাপারটা, সেলফ রেগুলেশন, নিজেকে রেগুলেট করার ব্যাপারটা আসে, নিজেকে নিজের চাহিদাগুলোকে কন্ট্রোলে রাখার ব্যাপারটা আসে। সবকিছু আমার প্রয়োজন, ওই যে একটা ওভার অ্যাম্বিশিয়াস ব্যাপারটা, এটাও চাই ওটাও চাই, এই জিনিসগুলোর একটা রেগুলেশন আমাদের মনের মধ্যে আসে। কারণ তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা অন্য হয়ে যায়, আমরা একটা আইডিয়ালের সাথে যুক্ত হয়ে যাই, এবং তখন আইডিয়ালের ইচ্ছাটাকেই স্থাপিত করা আমাদের নিজের ইচ্ছা হয়ে যায়। ওটা দীক্ষা নিয়ে যদি সঠিকভাবে আমরা যে কারিকুলামটা দেয়া আছে সেটাকে যদি করা হয়, তাহলে এটার আউটকাম এরকমই হওয়া উচিত। যদি এরকম আউটকাম প্রত্যেকটা মানুষের জীবনে হয় দীক্ষা নেওয়ার পরে, তাহলে তো এইসব প্রবলেমই হবে না। আচ্ছা, তাহলে আপনি যে বললেন দরকার, খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখা ভীষণ দরকার, খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখা ভীষণ দরকার, না তো আমার কোনো গতিবিধির ঠিকানা থাকবে না। খুঁটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোনো একাডেমিতে গেলে পরে কোনো স্কুলে অ্যাডমিশন নিই না, কোনো বোর্ডে অ্যাডমিশন নিই না, আমরা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওটা একটা খুঁটি, ওটা ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি পরীক্ষাগুলো দিয়ে আমি ডিগ্রি নিচ্ছি। ওরকমই এটাও লাইফ লেসন, আমি কিসের ওপর দাঁড়িয়ে লাইফ লেসনটা নেব, তাই না? তাহলে অনেকে আছে যেখানে আজকে এটা কালকে সেটা এরকম একটা করে কোনোটাই শেখা হয় না, আর কোনো ব্যালেন্স থাকে না, মানে প্রপোর্শনেট থাকে না জিনিসগুলো। ওই যে বললাম না, খুব সুন্দর গাড়ি কিন্তু
ব্রেক নেই, যতক্ষণ চলছে ভালো, কোথায় গিয়ে ধাক্কা মেরে দেবে, কাকে মেরে দেবে, সেটা কেউ গ্যারেন্টি নিতে পারবে না, ওটা কেউ জানে না। ব্যাপারটা লাগাম ছাড়া ঘোড়ার মতো। তো একদম একদম যেহেতু আজকের যে প্রবলেমগুলো আমরা দেখছি ওইগুলো কালেকটিভ প্রবলেম, ইট ইজ এ রিফ্লেকশন অফ এ কালেকটিভ প্রবলেম, আর এই কালেকটিভ ব্যাপারটা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে এসছে। তো ওই জন্য এটাকে রেকটিফাই করার মানে গোড়ার থেকে যদি আমি এটাকে ঠিক করতে চাই, আমাকে ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাড্রেস করতে হবে। ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাড্রেস করতে গেলে নিজের লাইফটাকে সব থেকে আগে রেগুলেট করতে হবে, কনসেন্ট্রিক হতে হবে। ওই জন্য এখানে আমার মনে হয় দীক্ষার ইম্পর্টেন্সটা আছে। আমরা এটা বলছি না যে দীক্ষা মানে আমি কোনো প্রোপাগান্ডা করছি না যে ঠাকুরের দীক্ষা নেয়নি সে গাড়ল বা সে কিছু জানে না, এরকম আমি বলছি না। যে জিনিসের দীক্ষা নিয়েছে সেটাকে যদিও 100% অনেস্টলি আর সুন্দরভাবে যদি করে, মানে সেটার একটা পজিটিভ রেজাল্ট বেরোবে, আর ওটা দিয়ে সমাজের অনেক উন্নতি হতে পারে। একদম। তা আজকে এই পুরো ব্যাপারটা আজকে অনেকটাই উপভোগ করলাম, এবং কমেন্ট বা ইত্যাদি দেখেও আমরা অনেক জানতে পাচ্ছি যে সবার খুব ভালো লেগেছে। তবে এখান থেকে আমি আজকে একটা ভালো লেসন আমরা জানতে পারলাম যে প্রতিটা প্রবলেমই যেন প্রতিটা প্রবলেমের সাথে রিলেটেড হয়ে আছে, একটা প্রবলেমও যেন আইসোলেটেড না। নয় তো, একদমই আইসোলেটেড না। কারণ যেখানে আমি যুক্ত আছি, মানুষ যেখানে লাইফ যেখানে যুক্ত আছে, তাহলে তো ওটা রিলেটেড। আচ্ছা দাদা, এটা আমার এবার ব্যক্তিগত প্রশ্ন, যে প্রত্যেকটা অ্যানিমাল, প্রত্যেকটা স্পিসিস মধ্যে নিজের মধ্যেই যেন প্রোগ্রাম করা থাকে কোনটা ভালো কোনটা বাজে। আপনার একটা বাঘকে বলে দিতে হয় না ইউ হ্যাভ টু গ্রো টু বি আ বিগ টাইগার, বা একটা ব্যাংকে শিখিয়ে দিতে হবে না কিভাবে করতে হয়, ঝাঁপ মারতে হয় জলের থেকে, ট্যাডপোল থেকে ব্যাং হতে হয়। কিন্তু মানুষের ব্যাপারে কেন এত কিছু, এত জ্ঞান, এত রেগুলেশন কেন? বরং মানুষকে তো আর অ্যাডভান্স হওয়ার কথা ছিল। একটা যত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট হয়, ওটার অ্যাসেসরি সফটওয়্যার আর ওটার অ্যাসেসরি ব্যাপার স্যাপার গুলো থাকে। কি একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখেছো কখনো? একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের 1000টা ডিভিশন আছে মানে ভেতরে। তো ওটাকে রেগুলেট করার জন্য কত পরিশ্রম করতে হয়। তো ওরকম মানুষ সব থেকে ইভলভ, সব থেকে সফিস্টিকেটেড ব্রেন, শুধু ব্রেনই নেই, সব থেকে সফিস্টিকেটেড চিন্তা ভাবনা, যেটা অ্যাবস্ট্রাক্ট, যেটা চোখে দেখা যাচ্ছে না। তো ওটার যেমন প্রোজ আছে, কনস গুলো এরকম আছে। সবসময় ওটাকে লিমিটে রাখতে হবে, সবসময় ওটাকে ইয়েতে রাখতে হবে, না তো ওখান থেকে ডেভিলিশ হয়ে যেতে পারে ব্যাপারটা। তো যত বেশি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, ওটাকে রেগুলেট করার জন্য, ওটাকে ভালো করে রাখার জন্য পেছনে অত পরিশ্রম, অত বেশি ইনভেস্টমেন্ট। ওরকমই মানুষেরও ইভলিউশনটা, মানুষেরও ব্রেনটা, ওই জন্য এই প্রবলেম। ওটাকে বেসিক্যালি আরেকটা ব্যাপার অ্যানিমালদের মধ্যে যে হয় না তা নয়, আমরা অ্যানিমাল বিহেভিয়ার বুঝি কতটা। একটা বাঘের মধ্যে যে উদ্দণ্ড ভাব নেই, একটা বাঘের মধ্যে যে কাউকে মেনে না চলার যে প্রবণতা, সেটা মানুষের মধ্যে তো একদিনে হয়নি। এইসব জিনিস ডিসকাস করতে গেলে দিনের পর দিন পেয়ে যাবে, এত কঠিন ব্যাপার হিউম্যান বিহেভিয়ার। আমরা অ্যানিমাল বিহেভিয়ার বুঝেছি কতটা? বাবা পড়াতেন কলেজে, আমরা কি জানি তাদের মধ্যে কি আমাদের মধ্যে এসছে, তার মানে রুডিমেন্টারি ভাবে ওদের মধ্যেও আছে, তাই যেন আমাদের মধ্যে এসছে। আমরা তো বুঝি না ওটা। হয়তো বাঘেদের মধ্যেও কিছু জিনিস আছে, বাঘ কেন, যে কোনো প্রাণীর মধ্যে, আমরা ওটাকে বুঝতে পারছি না। ওদের মধ্যে হয়তো কিছু এথিক্স আছে, কিছু সিস্টেম আছে যেটাকে মেনে চলে ওরা। কিছু গ্রুপ আছে হয়তো ওদের মধ্যে মেনে চলে না, মারপিট হচ্ছে, হচ্ছে, সেই হচ্ছে, কত রকম। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার। ওই জন্য এটা বলা ভুল হবে যে জানোয়ারদের মধ্যে তো হয় না। আরে হয়, হয়তো আমরাই বুঝতে পারছি না, আমাদের কত গভীরে যেতেই পারিনি আমরা। খুব ভালো লাগছে, পূজনীয় রোহনদা কমেন্ট করেছেন, বিভাসন চক্রবর্তী, extremely delightful by the discussion. This is the level of discussion we need, deep, insightful and meaningful. My pranam to dada, my pranam to both of you. আর সত্যি এটা খুব নেসেসারি, ঠাকুরের আলোকে এইগুলো নিয়ে আমাদের আরো গভীরে যাওয়ার কথা, চর্চা করার কথা। এবং
আমিও খুব উপভোগ করছি ব্যাপারটাকে। আজকে আমরা সেশনের একদম শেষের দিকে, তাই আমি দাদার কাছে একটু অনুরোধ করব যে আপনি যদি আজকের ব্যাপারটা সারাংশ আপনি একটা কিছু 2-3 সেন্টেন্সে যদি বলে দেন তাহলে খুব উপকৃত হই আমরা। আমি এটা বিষয় কি বলতে পারি, এগুলো সারাংশ বলতে পট করে আমার মাথায় হঠাৎ করে একটা সিনেমার ডায়লগ মনে আসছে, যেটা যদিও রিলিভেন্ট না হতে পারে, কিন্তু আমরা রিলিভেন্স ওটাকে মানে আমরা যুক্ত করে দিতে পারি। একটা সিনেমা এসেছিল সিংঘম বলে, ওর মধ্যে অজয় দেবগন ছিল। হ্যাঁ, সিংঘম একটা সিনেমা এসেছিল সিংঘম বলে, দেখেছো তুমি? অজয় দেবগন ছিল আর ভীষণ ভালো পুলিশ ছিল, মারপিট করতো একদম, যেখানে ওর মধ্যে একটা ডায়লগ ছিল কি, মেরি জরুরতে কম হ্যায় ইসলিয়ে মেরে অন্দর দম হ্যায়। ঠিক আছে, তো সারাংশ বলতে আমি এটা বলবো যে নিজের रिक्वायरमेंट गुलो अपनी जरूरतों को आप कम करने का कोशिश कीजिए और वो तभी आप हासिल कर पाइएगा। আপনি ওটা তখনই পাবেন যখন আপনার মধ্যে সেলফ রেগুলেশন আসবে। সেলফ রেগুলেশন আনতে গেলে নিজের মনকে একাগ্র করতে হবে, কোনো ভালো পারপাসফুল জায়গায় মনটাকে দিতে হবে, সেটা একটা লিভিং আইডিয়াল ছাড়া হয় না। তাই জন্য বি আইডিয়াল সেন্ট্রিক, বি কনসেন্ট্রিক, এটাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা করলে পরেই এইসব যে প্রবলেমগুলো আছে ওটার থেকে আমরা কিছু সলিউশন পেয়ে যেতে পারি। এটাই বলে আমি শেষ করতেছি। একদম খুবই ডিলাইটফুল লাগলো এবং খুব উপভোগ করলাম ব্যাপারটাকে। তাহলে আর এটাও আমরা একবার সবাইকে অ্যাওয়্যার করে দিতে চাইছি যে আমাদের যে এই মিশনের নাম মাস্টার উইদিন, যে আমরা এটা করছি, এর নামটা এসছে ওখান থেকে, যে ঠাকুর সত্যানুসরণের প্রথমে বলেছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। তাই যে ইফ মাস্টারি উইদিন অ্যাওয়েকেন্স নট, মাস্টার সেন্টার নান ইউ হ্যাভ এন্ড ডিসিভিং ইউ শ্যাল বি ডিসিভড। তাই আমাদের মধ্যে যদি ওই মাস্টারিটা না জাগে, ওই দাদা যেটা বললেন রেগুলেশন না জাগে, তাহলে আমরা তো স্পিরিচুয়ালিজমের ধারে। তাই খুব ভালো লাগলো, আমাদের আজকের আইডিয়াল সেন্ট্রিক আলোচনা হলো। সকলের কাছে আমার অনুরোধ, অলরেডি অনেক শেয়ার করা হয়েছে, অনেক ভিউ হয়েছে, আরো মানুষের কাছে আপনি এটা পৌঁছে দিন, যতই হোক ততই কম। তাই এই বিষয়ে আবার আমাদের চাওয়াটা কম না, এই বিষয়ে আমাদের চাওয়াটা রেগুলেট করলে হবে না। এই একটা জিনিস, মানুষের মঙ্গল চাওয়া, এই বিষয়ে আমরা কখনো কৃপণতা দেখাতে পারবো না। একদম, উই হ্যাভ মাচ গ্রাউন্ড টু কভার। আজকের এই এপিসোডে এরকম ভাবে কন্ট্রিবিউট করার জন্য দাদাকে আমার আবার ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, খুব ভালো লাগলো। এবং সকলকে বলি প্রতি শনিবার এবং কখনো কখনো রবিবার আজকের এই অনুধ্যান অনুষ্ঠিত হয় এবং শ্রী ঠাকুরকে কেন্দ্র করে বর্তমান জগতের প্রেক্ষাপটে আমরা এবং আপনাদের থেকে নেওয়া কমেন্ট এক জায়গায় কম্পাইল করে আমরা সেগুলো নিয়ে অনুষ্ঠান করে থাকি, আলাদা আলাদা তথ্য নিয়ে। তাই আপনারা প্রতি শনিবার আর বা কখনো কখনো রবিবার সন্ধে 8টার সময় যোগদান করবেন এবং আপনারাও চাইলে কখনো কখনো লাইভে আসতে পারেন, ডাইরেক্ট এসে প্রশ্ন করতে পারেন, সেরকম ব্যবস্থাও আছে। তার জন্য আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাই আপনারা খুব ভালো থাকবেন। দাদাকে আরেকবার ধন্যবাদ ও জয়গুরু জানাই এবং সকলে যারা দেখছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও জয়গুরু। আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।